আজকে কথা বলবো খুব স্বাভাবিকভাবে গোপালগঞ্জের বিষয়টা নিয়ে, সেই সহিংস ঘটনা, সেখানে দায় দায়িত্ব, কারণ, প্রভাব এবং সেটা নিয়ে যে আলোচনা সমালোচনা, সেই নানান দিক নিয়ে কথা বলতে চাই। শুরুতেই যে বিষয়টি এখন আলোচনায় আসছে, যে গত বছরের জুলাই, 16ই জুলাই, সেদিন আমরা আবু সাইদের সেই ঘটনাটি আমাদের এখনো আবেগতাড়িত করে আর কি। সেই যে চিত্রটা, সেই ভিডিওটা, সেটা আমরা যখন দেখি, আবার এই বছরের 16ই জুলাই যা দেখলাম, সেখানেও গত বছর 6 জন নিহত হলো আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে। এবছরও দেখা গেল গোপালগঞ্জের ঘটনায় 5 জন, জানা যাচ্ছে সংখ্যাটা নাকি আরো বেশি হতে পারে, সেটি প্রকাশ করা হচ্ছে না, নিহত হলেন। এবং ওরকমই একজন গুলিবিদ্ধ তরুণ, একটা ছবি দেখলাম, গুলিবিদ্ধ তরুণ তার বুটের তলায়, সেনাবাহিনীর বুটের তলায়, মানে সেটিও একটা খুব ঘটনা। আপনার কাছে আসলে বিশ্লেষণ জানতে চাই, দুটি ঘটনা 2 বছর ঘুরতেই এই দুটি বিষয়ের মধ্যে আপনি কতটা পার্থক্য দেখতে পান? তখনকার ঘটনায় শেখ হাসিনা তৎকালীন আওয়ামী লীগ সরকার দায়ী, এই ঘটনায় দায়ী কি? দেখেন, এটা আসলে দুই ঘটনা, দুটোর সঙ্গে আমি মিলাতে চাই না। এই কারণে ওই সময়ের ঘটনাটা ছিল একটা স্বৈরাচারী শাসকের পতনের জন্য। পুরো রাষ্ট্র ব্যবস্থায় এমন একটা ব্যক্তি এবং ব্যক্তির কিছু সহচর চেপে ছিল, যাদের কারণে দেশের মানুষ অতিষ্ঠ ছিল, এবং সেই অতিষ্ঠ থাকার কারণে তারা ফুঁসে উঠেছিল। এবং তাদেরকে দমন করার জন্য উনি ওনার হাতে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট ছিল তার সবই বিভিন্নভাবে অনেক ক্ষেত্রে নির্বিচারে ব্যবহার করেছেন। এটা ছিল ওই বাস্তবতা। ওই বাস্তবতা অবশ্যই ন্যাক্কারজনক ছিল, আমি বলবো। বর্তমান বাস্তবতাটা একটু ভিন্ন। এটা কিন্তু পুরো দেশের সঙ্গে জড়িত নয়, একটা অঞ্চল জড়িত, একটা এলাকা জড়িত। এখন একটা এলাকা কি দেশের পার্ট না? অবশ্যই একটা দেশের পার্ট। ওই এলাকার মানুষের কি নাগরিক অধিকার নাই? সেটাও আছে। আমরা যখন বলি যে এনসিপি কেন গোপালগঞ্জে যে মিটিং করতে পারবে না, এই প্রশ্নটা কিন্তু ভ্যালিড। এনসিপি কি দেশের যে কোনো জায়গায় যেতে পারবে না? পারবে। তো গোপালগঞ্জে কেন যেতে পারবে না? যেতে দেওয়া উচিত। এখন এই হলো একটা বিষয়, কিন্তু এরকম তো উল্টা দিকের কথা আছে, সেটা তো আমি আসবো একটু পরে। এনসিপি কে রাজনৈতিক দল, তাকে তো সব জায়গায় যেতে দেওয়া উচিত, এমনকি গোপালগঞ্জে যেতে। আমি এই কথাটা বলি। দেখেন, আরেকটা কথা বলি আপনাকে। আওয়ামী লীগ তো নিষিদ্ধ হলো এই বছর। এর আগে আওয়ামী লীগ তখন তো আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি। আওয়ামী লীগ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি দিয়েছিল, কিন্তু সরকারের পক্ষ থেকে হুঙ্কার দেওয়া হয়েছিল, সরকারের উপদেষ্টারা হুঙ্কার দিয়েছেন, সরকারের প্রেস সেক্রেটারি হুঙ্কার দিয়েছেন যে আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। কেন দিয়েছিলেন? তখন তো আওয়ামী লীগ নিষিদ্ধ রাজনৈতিক দল ছিল না, তখন তো আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়নি। তখন আপনি দেননি কেন? ওটা আপনি কোন আইনে দেননি? কোনো যুক্তি আছে? আওয়ামী লীগ একবার লিফলেট বিতরণে একটা কর্মসূচি নিয়েছিল, সেটাও করতে দেননি আপনি। কেন দেননি? আপনি যদি পারেন আমাদেরকে নিষিদ্ধ করতেন, তখন তো নিষিদ্ধ ছিল না। কাজেই হয় কি, আমি বলি আপনাকে, সবারই নিজস্ব একটা করে অজুহাত থাকে। যে বলে না, বাঙালির হাত হলো 3টা, ডান হাত, বাম হাত আর অজুহাত। সেই তৃতীয় হাতের ব্যবহার সবাই করে। যদি ক্ষমতায় থাকে বেশি জোরে করে, ক্ষমতা না থাকলে আস্তে আস্তে করে, কিন্তু ব্যবহার করে। এই যে অজুহাতের অতি ব্যবহার এবং অজুহাতের রাজনৈতিক ব্যবহার, এটা আমাদের সমাজকে কিন্তু ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে। আপনি দেখেন, এখন আমি আজকে একটা আমার নিজের আপনার যে ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমি একটা কথা বলেছিলাম যে এই ঘটনার লাভ হলো কার, এই ঘটনার ক্ষতি হলো কার। আমি সবগুলো মিডিয়াতে দেখলাম, সরকারের প্রেস রিলিজ দেখলাম, আইএসপি এর প্রেস রিলিজ দেখলাম, সবাই বলতেছে তারা কিভাবে কাজ করছে, কিভাবে এটা সন্ত্রাসীরা আক্রমণ করেছে, হ্যান করেছে, ত্যান করেছে। তার মানে এখানে একাধিক পক্ষ ছিল। এক পক্ষ গিয়েছিল মিটিং করতে, আরেক পক্ষ ছিল সেখানে তাদের বাধা দেওয়ার জন্য। আর কি ছিল? আর ছিল পুলিশ, আর্মি, বিডিআর, আর ছিল গুলি যারা খেয়েছে তারা। এখন এখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কে বলেন তো? সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলো যারা গুলি খেয়েছে তারা। তো তারা যেরকম, যে আপনি বলেন 5 জন মারা গেছে, আজকে দিন পর্যন্ত আমি জানি 4 জন, আমি যতটুকু জানি আর কি। ওরা বাড়তে পারে, হয়তো আরো বাড়বে, অনেকে বলছে 9 জন হতে পারে, আমি জানি না। কিন্তু যে 4 জন মারা গেছে, আমি 4 জনকে ধরি, সেই 4 জন কি দেশের নাগরিক না? সেই 4 জনের মৃত্যুর জন্য কারো কি শোক প্রকাশ করার কোনো প্রয়োজন ছিল না? যিনি ক্ষমতা আছেন উনি কি 4 জনের জন্য দুঃখ প্রকাশ করেছেন? প্রধান উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন? করেননি তো। ওই 4 জনের প্রতি কোনো মূল্য নাই, ওই 4 জনের প্রতি কারো কোনো দায় দায়িত্ব নাই। দেখুন, এই কাজগুলি কিন্তু ঘটেছিল হাসিনার আমলে। গত জুলাইয়ের সময় ছাত্ররা মারা যাচ্ছে, কেউ কিন্তু শোক প্রকাশ করছে না, কেউ কিন্তু সেখানে যাচ্ছে না। যেদিন নাকি আপনার আপনার কি বলে, না মেট্রো রেলের কথা বলছি আমি, ওই যেদিন নাকি রংপুরের বেগম রোকেয়া ইউনিভার্সিটি সেই ছাত্রের মৃত্যু, ওখানে যখন যেতে পারতেন শেখ হাসিনা, ওখানে না গিয়ে নিয়েছে মেট্রো রেলের জন্য কান্না করতে গিয়েছে। আমরা তো দেখেছি। কাজেই আমাকে একজন জিজ্ঞাসা করে, আপনি তো অনেকদিন ধরে সাংবাদিকতা করেন, বয়সে হলো, অনেক সরকার দেখলেন, পার্থক্য কি? আমি কিন্তু কোনো পার্থক্য খুঁজে পাই না। সেই এরশাদ আমল থেকে আমি গভর্নমেন্ট দেখতেছি, এরশাদ আমল থেকে আজ পর্যন্ত আমি কিন্তু সরকারের কোনো পার্থক্য খুঁজে পাই না, সরকারের মন মানসিকতার কোনো পার্থক্য খুঁজে পাই না। আপনি আইএসপি এর বিজ্ঞপ্তি বলেন, সরকারের প্রেস বিজ্ঞপ্তি বলেন, সবগুলি বিজ্ঞপ্তি নিয়ে আসে, এখানে ডেটটা চেঞ্জ করে দেন, আর কিছু করতে হবে না, সবই একই ভাষায় বিজ্ঞপ্তি দিচ্ছে, একই ভাষায় আত্মপক্ষ সমর্থন করছে।
তো এগুলো আমরা দেখছি, বাট এটা দেখার জন্য আমরা আসলে আকাঙ্ক্ষা ছিল না আমাদের। এবারে পরিবর্তনটা আমরা অন্য কিছু ভেবেছিলাম, কিন্তু সেটা আমরা পাচ্ছি না। তাহলে এই যে জুলাই থেকে 1 জুলাই থেকে আরেক জুলাই আসলো, আকাঙ্ক্ষার পূরণ হলো না। আপনি বলছিলেন দায় তো কারো আছে, মানে কেউ তো শোক প্রকাশ হলো না। আমি যদি একটু দায়কে আরো একটু বিশ্লেষণ করতে চাই, যে আলোচনাগুলো আসছে বা যেগুলো আসলে ফ্যাক্ট, যে আমরা দেখলাম আওয়ামী লীগ বা ছাত্রলীগ গোপালগঞ্জের যারা, তারা অবশ্য সাধারণ গোপালগঞ্জবাসীর ব্যানারেই তারা এই কাজটি করলো, এবং তারা আসলে এনসিপির একটা সমাবেশ হবে, আপনি বলছিলেন তারা করতেই পারে, কিন্তু সেখানে হামলা চালালো। অতীতেও আমরা দেখেছি আওয়ামী লীগ এরকম বিরোধী দলের কোনো সমাবেশ করলে সেখানে এই ধরনের তাদের তৎপরতা থাকে, বাধা দেওয়া, হামলা করা ইত্যাদি। আমরা এটা দেখলাম। আমরা দেখলাম এনসিপি কে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা জুলাই পদযাত্রা করছে, সেখানে মার্চ টু গোপালগঞ্জ করলো, মুজিববাদ মুর্দাবাদ স্লোগান গোপালগঞ্জের জন্য ডেডিকেট করে একরকম সেখানে গেল। আমরা দেখলাম গোয়েন্দা বাহিনী বা তারা আসলে সবাই, আমরা যদি সাধারণ মানুষ জানি, তারা না জানবার তো কোনো কারণ নেই, জেনে শুনে এইরকম একটা সহিংস পরিস্থিতি হতে দিল। এরকম নানান অ্যানালাইসিস আছে, আপনাদের কাছ থেকে শুনি সেই বিষয়গুলো আরো স্পষ্ট হই। আপনাকে যদি এখানে জিজ্ঞাসা করি, যদি দায় আমি খণ্ডন বলি, যে কার কতটা দায়, 10-এ আপনি কাকে কতটা দায় দেবেন? 10-এ আমার বিবেচনায় মানে সরকারকে, গোয়েন্দা বাহিনীকে বা আইন শৃঙ্খলা বাহিনীকে, এনসিপি কে, আওয়ামী লীগকে? দেখেন, আমি কিন্তু এনসিপি আর সরকারকে খুব বেশি একটা আলাদা করে দেখি না। আমার কেন যেন মনে হয় এনসিপি যা কিছু করে সরকারের ইঙ্গিতেই করে, এটা আমার মনে হয়। এবং আমি এনসিপি কে আসলে একটা সরকারি দলই মনে করি। কয়েকদিন আগে আমি দেখেছিলাম একজন উপদেষ্টা ভদ্রমহিলা রিজওয়ানা হাসান, উনি কিন্তু বলেছিলেন এই কাজে সরকারি দলের কোনো দায় নাই, মানে সরকারি একটা দল আছে। হ্যাঁ হ্যাঁ, উনি কিন্তু বলেছিলেন। তো ওই সরকারি দল আসলে এনসিপি ভাই, এটা যে যাই বলুন সবাই জানে, সবাই মানে। কারণ সরকারি একটা এনসিপি একটা পার্টি একটা মিটিং করতে যাবে, যাই জন্য এখন নিবন্ধন হয় নাই, তাদের নিবন্ধনের প্রাথমিক আবেদনপত্র বাতিল হয়ে গেছে, এবং তাদেরকে বলছে আরো এই শর্ত পূরণ করতে হবে। মানে নিবন্ধন কিভাবে করতে হয় তাও জানে না, নিবন্ধনের আবেদনপত্র বাতিল হয়ে গেছে রে ভাই, তাদের আরো তুমি শর্ত করতে বলছে। এরকম একটা দল মিটিং আজকে দেখলাম যে ফরিদপুর না কোথাও যেন গিয়েছে, যেভাবে পুলিশ বাহিনী, যেভাবে আর্মি তাদেরকে একদম মানে আপনার এসকর্ট দিয়ে নিয়ে যাচ্ছে আগে পিছে, আমার মনে হয় না বাংলাদেশে কোনো মন্ত্রী এভাবে যায় কখনো কোথাও, একটা অনিবন্ধিত দল, তাই না? আচ্ছা, এবং সেটাও বড় কথা না, বড় কথা হলো তাদের যে কথাবার্তাগুলো আমার কাছে মনে হয় না যে খুব ভদ্র কথাবার্তা তারা বলে। আজকে দেখলাম হাসনাত আব্দুল্লাহ কোনো একটা প্রোগ্রামে, মাদারীপুর কি নাম শিওর না, কোনো একটা প্রোগ্রামে উনি বলছেন যে শেখ মুজিবের জন্মস্থানে দাঁড়িয়ে মুজিববাদ মুর্দাবাদ বলে এসেছি। তার মানে কি ওনাদের অর্জনটা কি, এটা কিন্তু উনি বলে দিলেন। আসলে এইটুকু বলার জন্য ওরা ওখানে গিয়েছিল, যেন পরে বলতে পারে যে শেখ মুজিবের জন্মস্থানে দাঁড়িয়ে মুজিববাদ মুর্দাবাদ উনি বলে এসেছেন। দেখেন এনসিপির সমস্যার কথা আমি বলি আপনাকে, এনসিপি ছোটদের দল, ভালো, আমি ওদেরকে পছন্দ করি, কিন্তু আমি এই দলটাকে নিয়ে অনেক কিছু আশা করেছিলাম। আমি ভেবেছিলাম এই দলটা আমাদের একটা তৃতীয় একটা দলের যে আকাঙ্ক্ষা আমাদের সাধারণ মানুষের মধ্যে যেটা ছিল চাহিদা, সেই চাহিদাটা তারা পূরণ করবে। আনফরচুনেটলি তারা পারে নাই। তারপরে এই দলের অনেক লিডারের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে, আমি তাদেরকে পার্সোনালি পছন্দ করি এই কারণে যে এই বয়সে তারা তো অনেক সাহসের পরিচয় দিয়েছে, এবং তারা অনেক বড় বড় কাজ যেটা নাকি বড়রা করতে পারে না তারা সেটা করেছে। কিন্তু তারা, আমি একটা বেসিক কথা বলি, তারা একটা বড় কাজ, এবং তাদের নাটক আছে, তারপরে আমি বলবো তারা কাজটা তো করেছে। তারা কিন্তু গণচাঁদার জন্য একটা নিয়ম করেছে, একটা ওয়েবসাইট করেছে, এটা ওপেন পাবলিক করে দিয়েছে যে আমি এখানে গণচাঁদা নিচ্ছি। আমি যদি এখন বিএনপিকে 5 টাকা দিতে চাই, আমার কিন্তু দেওয়ার কোনো ওয়ে নাই। মানে বিএনপি সাধারণ মানুষের চাঁদা কিন্তু নেয় না, বিএনপি কিন্তু বড় লোকের চাঁদা নেয়, এই পার্টিটা ছোটদের চাঁদাও নেয়। এগুলি ভালো, এগুলি বেসিক পরিবর্তন, আমি তাদেরকে পছন্দ করি। কিন্তু এদের কথাবার্তা না লাগামি, যে সমস্ত কথা তারা বলে, এই কথার ওজনও বোঝে না, এই কথার আফটার ইফেক্ট তারা কতটুকু সামাল দিতে পারবে সেটা বোঝে না। আপনি আমাকে বলেন, আপনি যে কথাটা বলেন শুরুতে, সারা দেশে হলো জুলাই পদযাত্রা, গোপালগঞ্জের জন্য মার্চ টু গোপালগঞ্জ হয়, এর মধ্যে এক ধরনের কিন্তু আপনার এটা কি বলবো আমি, আপনার এক ধরনের উস্কানি আছে বলে মনে করি। ওখানে তারা গেল, যে তারা মুজিববাদ মুর্দাবাদ বললো। মিটিং শেষ হওয়ার পরে মিটিং এর চেহারা যদি দেখেন আপনি, আমি ওই সময় একটা লাইভ দেখছিলাম, মিটিং এর সামনে 10 জন লোক ছিল কিনা সন্দেহ, খালি মঞ্চ তারা ছিল একে কথা বলছে, নিজেরা বলছে, নিজেরা শুনছে, হয়তো ক্যামেরার জন্য বলছে। তো বলছে শেষ হয়ে যাওয়ার পরে হাসনাত আব্দুল্লাহ স্লোগান দিয়েছে মুজিববাদ মুর্দাবাদ। যতক্ষণ মিটিং চলছে ততক্ষণ কোনো অ্যাটাক হয়েছে, হয় নাই তো। আচ্ছা, এখন আপনি মুজিববাদ মুর্দাবাদ কথাটা বললেন কোথায়? এনসিপি একটা সমস্যা দেখবেন আপনি হাসিনার সমালোচনা করেন, আমার কোনো সমস্যা নেই, কারণ হাসিনা তো আসলেই চোখের সামনে আমরা দেখেছি যে স্বৈরাচারী শাসন কায়েম করেছিলেন, আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিলেন উনি, কিন্তু সত্য, কাজে এতে খুব থাকতেই পারে। কিন্তু আপনি যখন মুজিববাদের কথা বলছেন, বঙ্গবন্ধু মারা গেছে 75 সালে, এদের জন্ম হয় না 75 সালে, জন্ম হয় নাই, তখন তারা উনি কেমন ভাবে দেশ চালিয়েছেন সেটা কোথায় জেনেছে? কোনো বই দেখে জেনেছে, কোনো ইতিহাস পড়ে জেনেছে। সেই ইতিহাসটা কার লেখা? বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লেখা হয়েছে 3 ভাবে। একটা লেখছে, আপনি জানেন গোলাম আজমের একটা বই আছে সোনার বাংলা নামে আছে, ওনারাও এক ধরনের ইতিহাস লিখেছেন। আপনি আওয়ামী লীগের যারা বুদ্ধিজীবী আছে তারাও এক ধরনের ইতিহাস লিখেছেন, বিএনপির মধ্যে বুদ্ধিজীবীরা তারাও এক ধরনের ইতিহাস লিখেছেন, বামপন্থীরা তারাও এক ধরনের ইতিহাস লিখেছেন।
এই যে বাচ্চা ছেলেরা তারা কার ইতিহাসটা পড়েছে, কার লেখা ইতিহাস পড়েছে? তারা কি যখন ছিল কেউ তো ছিল না। তাহলে তারা কি করে বুঝলো ওই সময় কোন বাস্তবতায় কোন সিদ্ধান্ত নেওয়া হয়েছে? তারা বঙ্গবন্ধুর সমালোচনা করতে চায়, করুক। পৃথিবীর কোন ব্যক্তির সমালোচনা ঊর্ধ্বে না। আমরা বলি একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের যেহেতু উনি আমাদের নবী, ওনাকে আমরা সমালোচনার ঊর্ধ্বে রাখি। উনি ছাড়া আপনি সবাই সমালোচনা করেন, আমার কোনো আপত্তি নেই ভাই, কিন্তু সেই সমালোচনাটা তো আপনার জানলেন কোত্থেকে? আচ্ছা, জানলেন কোথা থেকে জায়গায় আমি আরেকটু প্রশ্ন করতে চাই যে আমরা এই হাসনাত আব্দুল্লাহকে দেখেছি, সার্জিস আলম তো ছাত্রলীগই করতেন এবং তখন তো বঙ্গবন্ধুর আগের অবদান আগেই ছিল, সেটা জেনে শুনেই ছাত্রলীগ করতেন সার্জিস আলম। তাদের যে তখনকার বক্তব্য আবেগ তাড়িত, মানে বঙ্গবন্ধুর কথা বলতে একদম খুব আবেগে ভেঙে পড়ছেন, আমার বঙ্গবন্ধু করে বারবার বলছেন, একটা বক্তৃতাও দেখা যায় সার্জিস আলম, সেটাও এখন ভাইরাল। বা হাসনাত আব্দুল্লাহর অনেকগুলো পোস্ট গণমাধ্যমে লেখা, বঙ্গবন্ধুকে নিয়ে তিনি লিখছেন, জাতির জনক সম্বোধন করে তিনি লিখছেন। মানে তখনকার জানার সাথে এখনকার জানার পার্থক্য হয়ে গেল কি করে? বই চেঞ্জ করে, এটা ওয়ান কাইন্ড অফ, শুনেন, এটা হলো ওয়ান কাইন্ড অফ হিপোক্রেসি, জাস্ট হিপোক্রেসি। এটা আগে হয় কোন লোভে করেছেন অথবা ভয় করেছেন, এখনো তো লোভে করছেন। সেটা অর্থের লোভ হতে পারে, ক্ষমতার লোভ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এগুলো হিপোক্রেসি। আপনি বলবেন তখন তো প্যাদানির ভয়ে সবাই করতো, আপনিও করতেন, আমিও করতাম। হ্যাঁ, আমরা অনেক কিছু করি, আমরা অনেক কিছু সমঝে চলি, কিন্তু আমি এমন কিছু বলবো না যা নাকি আমি পরে জাস্টিফাই করতে পারবো না। আপনি দেশে যখন ছিলেন তখন আপনি আমাকে দেখেছেন ভাই, আমি দেশে হাসিনা বলে, হাসিনা সরকারের আমলে বসে আমি তো হাসিনার সমালোচনা করেছি, আমার মতো করে করেছি, যতটুকু পেরেছি ততটুকু করেছি। কিন্তু সেই কথা ধরে আপনি একজন মানে পেশাজীবী মানুষ, আপনাকে এই পেশায় কাজ করতে হয়, আপনার হয়তো পেশাগত বাধ্যবাধকতা বা পেশাগত ভাবে আপনার উপর চাপ থাকতে পারে। তারা তো ছাত্র, তাদের মানে এই বিষয়টা তো তাদেরকে কেউ বলতে বাধ্য করতে পারে না। লোভ অথবা ভয় তাদেরকে পীড়িত করেছে। লোভে মানুষ পীড়িত হয়, কিন্তু এই দুটার যে কোনো একটা তারা করেছে। কিন্তু আমি যে কথাটা বলছিলাম আপনাকে, মুজিববাদের কথা, দেখুন আপনি বাংলাদেশ গভর্নমেন্টের যত পুরনো নথি আপনি আনেন, পারলে নিয়ে আসেন, কোন নথিতে আপনি মুজিববাদ শব্দটা বের করতে পারবেন না। মুজিববাদ নামে কোনো বাদ বাংলাদেশে কখনো এক্সিস্টই করে নাই। বঙ্গবন্ধু যখন বাকশাল করেছেন তখন উনি মুজিববাদের কথাটা বলেন নাই, অফিসিয়ালি কেউ বলে নাই। মুজিববাদ শব্দটা জাসদ বলতো, জাসদ তো অথরিটি, জাসদ তো অথরিটি না। এখন জাসদ যেরকম অথরিটি ছাড়াই মুজিববাদ বলতো, এরাও সেরকম ভাবে বলে। তাহলে আমরা ধারণা করতে পারি যে ওনারা যে মুজিববাদের কথা বলে, মানে যে বই পড়ে বলে, সেই বইটা জাসদ অথবা ওই লাইনের কেউ একজন লিখছে, ওইটা পড়ে তারা মানে এগুলি বলে। ভাই একটা কথা বলা হয়, প্রবাদ আছে একটা, সেটা হলো এক বইয়ের পাঠক সম্পর্কে না খুব সাবধান থাকতে হয়। তবে একটা বই পড়ছে, তার সম্পর্কে সাবধান থাকবেন। এদের সম্পর্কে আমরা সাবধান হওয়ার সময় পাচ্ছি না, চট করে বলে বসলে মুজিববাদ মুর্দাবাদ আমি বলেছি। আচ্ছা বলেছেন, মানলাম, হাসান সাহেবের খুব সাহস, ওনার সাহস কিন্তু আমাকে মুগ্ধ করে, আমি দেখেছি উনি অসম্ভব সাহস রেখেছিলেন। কিন্তু হাসান সাহেবকে আমি জিজ্ঞাসা করি, আপনি এই যে বিপুল সাহস প্রয়োগ করে মুজিববাদ মুর্দাবাদ বললেন, এতে আপনি অর্জনটা কি করলেন? এতে আপনি কি এমন অর্জন করলেন যাতে দেশ 10 মিনিট, 100 বছর বাদ দেন, 10 মিনিট এগিয়ে গেল? আপনি কি অর্জন করেছেন বলেন তো আমাকে। এখন এদের কথা শুনে আমাদের না ওরকম হাসতে ইচ্ছে করে যে ও সরা সব বুঝে, আমরা কিছু বুঝি না। সবাইকে বোঝানোর চেষ্টা কেন করছেন আপনি? এটা তো আপনার কাজ না। আপনি 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 এনসিপির যে পলিটিক্যাল লিডার যারা আছেন, যারা কথা বলেন, তাদের কথাগুলো আপনি শুনে দেখেন, তারা মানে 3 মিনিটের একটা বক্তৃতা দিতে পারবে না যে বক্তৃতার মধ্যে শেখ হাসিনাকে গালি না দিবে, যে বক্তৃতার মধ্যে বঙ্গবন্ধুকে গালি না দিবে, যে বক্তৃতার মধ্যে আওয়ামী লীগকে গালি না দিবে, পারবে না। তারা 3 মিনিট বলতে পারবে না। ভাই তোমরা তো দেশ শাসন করতে চাও, আমরা তো তোমাদেরকে দেশের শাসনভার তোমাদের পরিচালনা করতে বলি। তুমি সামনের কথা বলো, তুমি স্বপ্নের কথা বলো। তুমি ওদেরকে গালাগালি, মৃত লোককে গালাগালি করছো কেন? বিতাড়িত লোককে গালাগালি করছো কেন? ওরা যে খারাপ ছিল কি ছিল না, এটা কি তোমার কাছ থেকে শুনে আমাকে বুঝতে হবে? শেখ হাসিনা কতটুকু খারাপ ছিল কি ছিল না, এটা কি হাসনাত আব্দুল্লাহর কাছে শুনে আমাকে বুঝতে হবে? হাসনাত আব্দুল্লাহ যখন শেখ হাসিনার প্রশংসা করতেন, সাজিদ যখন শেখ হাসিনার প্রশংসায় মানে মুখ দিয়ে থুতু ছিটাইতেন, তখন আমি মাসুদ কামালকে শেখ হাসিনার সমালোচনা করতাম। কাজে শেখ হাসিনার সমালোচনা তোমার কাছ থেকে আবার শুনতে হবে না। তুমি আগামীর কথা বলো। আমরা যারা ঘোরা টোরা আছি, আমরা পুরানের কথা বলবো, তোমরা ইয়াং, তোমরা আগামীর কথা বলো আমাদেরকে, পারে না? তাদের কথা নিয়ে আরেকটু কথা বলবো, কিন্তু ওই যে দায়ের যে আমি একটা হিসাব বুঝতে চাইছিলাম, সেটা কি একটু বলবেন? আমি বলছি। আপনি দেখেন, আমাকে একজন বলতেছিল যে একটু আগে আমিও বললাম যে গোপালগঞ্জ কি বাংলাদেশের সীমানার বাইরের কোনো দেশ? বাইরের দেশ না। এখানে যেতে হলে আমার ভিসা লাগবে কেন? লাগবে না, আমি এখানে যে কোনো জায়গায় যেতে পারি। এটা হলো থিওরিটিক্যাল কথা। আচ্ছা বলেন, আপনি যদি আপনার পরিবার পরিজন নিয়ে কক্সবাজার যেতে চান, তাহলে আপনি যে প্রিপারেশন নিয়ে যাবেন, সেই একই প্রিপারেশন নিয়ে কি আপনি খাগড়াছড়ি যাবেন? যাবেন না তো। আপনি কি বান্দরবান যাবেন একই প্রিপারেশন নিয়ে? যাবেন না। আচ্ছা ওই এলাকাগুলোতে যেতে আপনাকে রাস্তার মাঝখানে আর্মিরা থামায় না?
থামাই কেন? আপনি বলতে পারেন ভাই আপনি এখানে থামাচ্ছেন কেন, কক্সবাজার তো আমাকে থামান না, আমি তাহলে এটা বাংলাদেশের পার্ট না? হ্যাঁ বাংলাদেশের পার্ট। তাহলে অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হয়। আপনি বলে শীতকালে যেভাবে বেরোবেন, গ্রীষ্মকালে বেরোতে গেলে আপনাকে ছাতিটা নিয়ে বেরোতে হবে। আমি বলবো আমি একই দেশে আছি, কেন আমি ছাতি নিয়ে বেরোবো এখন? আমি তো ডিসেম্বর মাসে ছাতি নিয়ে বেরোই নেই। এগুলো আপনি বলতে পারেন গর্তমি করতে পারেন, গর্তমি করেন, তা ভিজে যাবেন আপনি। তো এখানে কি জিনিসটা হচ্ছে এখানে যে আপনাকে বুঝতে হবে গোপালগঞ্জের মানুষের সেন্টিমেন্টটা কি। গোপালগঞ্জের এখন যারা জীবিত মানুষ আছে, যত জীবিত মানুষ গোপালগঞ্জের আছে, তারা জন্ম হওয়ার পর থেকে আজকে পর্যন্ত বঙ্গবন্ধুকে কিভাবে দেখে, সেভাবে দেখার ক্ষমতা কি আপনাদের আছে? তাও তো নাই। এখন জায়গা ভেদে কেন দুই কারণ হয়, আরেকটা এক্সাম্পল দিই আপনাকে। দেখেন কিছু স্টুডেন্ট যে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় অফিস ঢাকায় টাটকা যেটা আছে, আগুন দিয়ে পুড়িয়ে দিল, কিন্তু আপনি খেয়াল আছে, আগুন দিয়ে পুড়িয়ে দিল, কিছু হয়েছে? কিছু হয় নাই, পুরো অফিস আগুন দিয়ে পুড়ে গেল, যথাসময়ে ফায়ার ব্রিগেডের লোক আসলো না, পুড়তে দেওয়া হলো। এই জাতীয় পার্টির রংপুরে জিএম কাদেরের বাড়ির সামনে কিছু ভাঙচুর হলো, একটা মোটর সাইকেল পোড়ানো হলো। ওখানে প্রতিক্রিয়া এখানে প্রতিক্রিয়া কি সমান ছিল? ছিল না তো। ওখানে তো এদেরকে যে আর্মির কাছে মাপ চাইতে হইলো, ওদেরকে আর্মি বললো, থ্রেট করলো, এই সার্ভিসকে বলছে যে আর কোন রকম ভাবে আমরা সহ্য করবো না। একই কাজ, আগুন তো এটা ছোট আগুন ছিল, ছোট আগুনের তাপ সহ্য করতে পারলেন না কেন? কারণ এটা রংপুর ছিল। এই পার্থক্যটা আপনি বুঝেন না। এই পার্থক্য যদি না বুঝেন তাহলে তো বলবো আপনারা বাংলাদেশে বসবাস করেন না। তো আপনি যদি আশা করেন যে আপনি ওখানে যাবেন, যা ওখানে মুজিবাদ মুর্দাবাদ বলবেন, সব জেলার জন্য বলবেন জুলাই মার্চ, আর এখানে বলবেন জুলাই পদযাত্রা, আর এখানে বলবেন রোড টু মার্চ টু গোপালগঞ্জ বলবেন। আর আপনি আশা করবেন এটা বলার জন্য গোপালগঞ্জের মানুষ সারি হয়ে দাঁড়াই থাকবে, এক পাশে থাকবে নারীরা, এক পাশে থাকবে পুরুষরা, সবার হাতে ফুলের মালা আপনাদের গলায় দিবে। এটা যদি আপনি প্রত্যাশা করেন তাহলে তো আপনি মূর্খের স্বর্গে বাস করতেছেন। তো তার কি আশা করে গেছিল? ওখানে কোথাও যখন যায়, তারা যখন বক্তৃতা দিতে উঠে, মঞ্চের সামনে 10,000 20,000 লোক থাকে, এখানে তো 10 জন লোক ছিল না। পার্থক্যটা বুঝেন না? সেখানে দাঁড়িয়ে আপনি যখন বলেন যে মুজিববাদ মুর্দাবাদ, আমার কানে সেটা ঠেকে ওয়ান কাইন্ড অফ ইনভাইটেশন। আপনি ইনভাইট করতেছেন যে তোমরা এসে আমাদেরকে মারো না কেন, তোমরা এসে আমাদেরকে ধাওয়া দাও না কেন? কারণ এই ধাওয়াটা আমার জন্য প্রয়োজন। তারা এই ধাওয়াটা পাওয়ার জন্য আমি যদি বলি ওখানে গিয়েছেন, দেখেন লাভ হয়েছে কার? আমি একটু আগে বলেছিলাম ক্ষতি হয়েছে কার? ক্ষতি হয়েছে গোপালগঞ্জের বাসীর। লাভ হয়েছে কার জানেন? লাভ হয়েছে দুটো গোষ্ঠীর। একটা গোষ্ঠী হলো আওয়ামী লীগের যে সমস্ত করাপ্ট লিডার দেশের বাইরে অবস্থান করছেন বিপুল অর্থ নিয়ে, নানাভাবে অর্থ নিয়ে বাইরে এখন তারা অবস্থান করছে, আরামে এসে দিন কাটাতেছেন, তাদের লাভ হয়েছে। তারা ওখানে বসে গোফে তেল দিচ্ছে। এই তো আমাদের যাওয়ার সময় হলো বলে গোপালগঞ্জ থেকে প্রতিরোধের এই শুরু হলো, সারা দেশে এটা এখন হবে, তারা এগুলো ভাবছে এবং পরস্পরের গা চুলকাচ্ছে। এই দেখছো কি আনন্দ, কি আনন্দ! ওদের লাভ হয়েছে। ওখানে বসে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, আরে ভাই এখানে চুরি করে গেছে, ওদের চুরি করে, তুই চোর বেটা, তুই ওইখান থেকে বসে বসে আমাদেরকে জ্ঞান দিয়ে আসছে আওয়ামী লীগকে কি করতে হবে, তোর কথা অনুযায়ী আমরা চলবো নাকি? এদের লাভ হয়েছে। আর লাভ হয়েছে কার? যারা বাংলাদেশে নির্বাচনটাকে বিলম্বিত করতে চায়, যারা বাংলাদেশে নির্বাচনকে পিছিয়ে দিতে চায়, তাদের লাভ হয়েছে। আপনার মনে আছে পাটগ্রামে একটা ঘটনা ঘটেছিল। পাটগ্রামে ঘটনা ঘটার পরের দিন ওখানে লালমনিরহাটে জামাতের আমির গিয়েছিলেন। জামাতের আমিরকে জিজ্ঞাসা করা হয়েছে, জামাতের আমির কি জবাব দিয়েছেন? এই পাটগ্রামে যে ঘটনা ঘটলো এরপর কিসের নির্বাচন? এখন বলা আরো সহজ হয়ে গেল, গোপালগঞ্জে যা ঘটলো এরপর কিসের নির্বাচন বলবে। বলেছেন, আমি দেখছিলাম যে ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ জামাত নেতা, তিনি বলছেন গোপালগঞ্জে এই হামলা প্রমাণ করে বাংলাদেশ এখনো নির্বাচনের জন্য প্রস্তুত হয় নাই। আর এক মাসুদ, হান্নান মাসুদ, মানে আপনারই সব একই নামীয় হান্নান মাসুদ, তিনি বলছেন এর জন্য তাদের চরম মূল্য দিতে হবে এই গভর্নমেন্টকেও। একটা জেলায় জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে পারে না, তারা করবে নির্বাচন, মানে বলেছেন এই কথাগুলো। গোপালগঞ্জে 4 জন মানুষ যে মারা গেল, তাদের নিয়ে কারো কোনো চিন্তা নাই। একটা ভদ্র মহিলাকে দেখলাম, উনি বলতেছেন আমার সংসার কিভাবে চলবে, আমার ছেলে তো কোনো রাজনীতি করতো না, এটা কাউকে স্পর্শ করে না। ছবি দেখলাম কালকে স্বরাষ্ট্র উপদেষ্টা তার সঙ্গে আমাদের যুব উপদেষ্টা বসে বসে জুস খাচ্ছেন, আর ওখানে বসে বসে মনিটরিং করতেছেন। কি মনিটরিং করেন ওরা? আর ওখানে মনিটরিং করবেন করেন ওখানে যুব ক্রীড়া উপদেষ্টা কেন? উনি কি এই সমস্ত মনিটরিং এর উপর উচ্চতর কোনো ট্রেনিং নিয়ে আসছেন? এটা কি ওনার মন্ত্রণালয়? উনি কেন? উনি যদি মনে করেন এখানে যে স্বরাষ্ট্র উপদেষ্টা একা পারছেন না, তাহলে সেখানে প্রধান উপদেষ্টা আসবেন।
অথবা প্রধান উপদেষ্টাকে ওনাকে নিয়োগ করছেন? আর এই মনিটরিং করে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কেমন হলো? আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বললেন যে এই পুলিশ আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ বা আওয়ামী লীগের নিয়োগ করা তারা যথাযথ সহায়তা করছে না, শেখ হাসিনা বাংলাদেশের ধ্বংসস্তূপে পরিণত করে গেছেন, এটা আসিফ নজরুল বলছেন। অন্যদিকে আসিফ মাহমুদ তিনি আবার বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাতে তিনি সন্তুষ্ট। আবার মানে যেটি মূল যে প্রশ্নটা আসলে করতে চাই যে আসিফ নজরুল যেটি বলছেন যেটি আওয়ামী লীগের আমলে নিয়োগ করা, কিন্তু নাহিদ ইসলাম যখন উপদেষ্টা ছিলেন এবং আসিফ মাহমুদ তখন উপদেষ্টা ছিলেন, দুই উপদেষ্টাই বলেছিলেন, যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরপেক্ষ সরকারের কথা বলেছিলেন একটা সময় বিবিসির এক সাক্ষাৎকারে, তখন তারা বলেছিলেন যে প্রশাসনের আইজি নিয়োগ থেকে শুরু করে প্রশাসনের উচ্চ থেকে নিচু পর্যায় পর্যন্ত বিএনপির লোকজন আছে। মানে কি আসলে কোনটা আসলে ঠিক? এই প্রশাসনে আওয়ামী লীগের লোক আছে বলে তারা সহায়তা করছে না, তারা কাজ করছে না এটা, নাকি প্রশাসনে বিএনপির লোক আছে, নাকি আসলে কোনটা ঠিক? একটা সিস্টেম আপনার করা উচিত ছিল। সেই সিস্টেমটা কি ছিল আপনি বলতে পারতেন, সহজ একটা সিস্টেম। আমি এটা তখনও বলছি, একদম ক্যাটাগরিক্যালি বলছি, আপনি কি করতে পারেন সেটা করতে পারেন। আপনার কাছে সবগুলি সচিব যারা ছিলেন, সচিব পদ অবশ্যই পলিটিক্যাল পদ, বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলে আসছে। আপনি জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি পর্যন্ত কিন্তু প্রমোশন ঠিকঠাক মতো হয় অনেক সময়, ইদানিং হচ্ছে, শেখ হাসিনার সেই দিকে হচ্ছিল না, কিন্তু এটা হতো আগে। তো তারপরে এরপরে যখন সচিব হবেন আপনি, তখন এটা একদম রাজনৈতিক নিয়োগ হয় আমার জানা মতে। আপনি সবগুলি সচিবকে বাদ দিতেন, সব সচিব এবং এডিশনাল সেক্রেটারির মধ্যে খুব একটা পার্থক্য নাই। এতে কি হতো, পুরো প্রশাসন একটা মেসেজ পেয়ে যেত। আপনি তা করেছেন, তা করেননি। আপনি চুজ এন্ড পিক করেছেন, যে আপনার পছন্দের তাকে রেখে দিয়েছেন, যে আপনার অপছন্দের থেকে বাতিল করে দিয়েছেন। এবং কোন কোন জায়গায় বৃদ্ধ আজকে থেকে 15 বছর আগে রিটায়ার করে গেছে, তাকে টুকাই নিয়ে আসছেন, আইনে ধরে গুরুত্বপূর্ণ পদ দিচ্ছেন। উনি তো অনেকদিন ধরে ভাই মানে এই কাজে অভ্যস্ত না, উনি এসে উল্টাপাল্টা কাজ করতেছেন। আওয়ামী লীগ আমলের একজন মানে আপনার মন্ত্রী পিএ ছিল, সে এখনো ডিসি আছে, ডিসি নিয়ে গেছে। কিভাবে হয়েছে? কারণ কোন একজন উপদেষ্টা মেয়ের জামাইয়ের বন্ধু, সে হয়ে গেছে। এলজিডি একটা এত বড় প্রতিষ্ঠান, এলজিডি যদি চিফ ইঞ্জিনিয়ার, উনি কি বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের যুগ্ম আহ্বায়ক ছিল না? ছিল তো। তুমি কি করে হলেন? উনি যে ওনাকে নিয়োগ দিবেন তাকে খুশি করতে পেরেছেন। এখানে কিন্তু স্বৈরাচারের দোষর হিসেবে কাজ হয় না ভাই, এখানে কিন্তু স্বৈরাচারের দোষর কোনো কাজে লাগে নাই। এখানে কাজে লাগছে যে আমাকে কি খুশি করতে পেরেছে। তো আপনি যদি এটা করেন, তাহলে আপনি সব জায়গায় কিভাবে নিয়ম প্রতিষ্ঠা করবেন? আপনি যদি নিয়মে আসবেন, সেই নিয়মটা কই? আপনি যদি প্রথম থেকে নিয়মে চালাইতেন তাহলে হতো। আপনি স্বাস্থ্য উপদেষ্টা বাড়াবেন, স্বাস্থ্যের জিনিসটা যে ভালো বুঝে তাকে বানান। আপনি বানাইছেন, আপনি ব্যাংকে দীর্ঘ 30 বছর আপনার সঙ্গে কাজ করতেন, ভদ্র মহিলা, রিটায়ার্ড মহিলা, অসুস্থ মহিলা, তাকে বানাইছেন নূরজাহান বেগমকে। কোন নিয়মের মধ্যে বানাইছেন? নিয়মটা কি বলেন? পুরো নিয়ম নাই। আমি দেখছিলাম যে হান্নান মাসুদ তিনি লিখছেন, আরে ভাই, তিনি একটা ছবি দিয়েছেন, ফেসবুকে পোস্ট করেছেন, তিনি লিখছেন, আরে ভাই, সমুদ্রের উত্তাল ঢেউরে দড়াই না, আর তোরা কোন বাকি অংশটুকু আর বলা যাচ্ছে না আর কি। এখন তো ভাষারও অনেক মানে উন্নত মানের ভাষা গালিগালাজ ব্যবহৃত হচ্ছে, সবগুলো উচ্চারণ করা যায় না। তো সেরকমটা তিনি বলছেন যে তোদের দড়াই না, মানে এটা কি কিরকম জিনিস প্রকাশ পেল? আমি দেখছিলাম আনিস আলমগীর, সাংবাদিক আনিস আলমগীর, তিনি একটা পোস্ট লিখছেন, সেটাও একটু আমার দর্শকদের জন্য একটু বলি, আপনার কাছে দুটো সম্পর্কে একটু বিশ্লেষণ চাইবো। পালায় না বলে অহংকার করে দেখা যায় মিলিটারি হেলিকপ্টারে একজন আকাশে ভেসে যায়, আর ভয় পায় না বলে গলা ফাটিয়ে চোখ বের করে চেঁচানো নেতারা শেষমেশ ঢুকে পড়েন সাজোয়া জানের গহ্বরে। ইঁদুরও গর্তে এমন নিঃশব্দে ঢুকে না। এরকম দেখছেন আর কি। শেষে লিখছেন, সেনা পুলিশ প্রটোকল ছাড়া ঘুরে দেখাও কার গায়ে কয়টা জামা অবশিষ্ট থাকে, জাতি দেখবে। মানে হান্নান মাসুদ এবং এই জিনিসটা কিন্তু এই বিষয়টা আমি বলি আপনাকে, আমি এই মানে একটা ঘটনা নিয়ে মন্তব্য করতে চাই না, আমি সামগ্রিক ভাবে বলি। আমরা কিন্তু এটা মানে আওয়ামী লীগ আমলে দেখেছি, যে বিএনপির নেতারা বলতেন যে পুলিশের প্রহরা ছাড়া রাস্তায় আসেন, দেখি কেমন পারেন। এই চ্যালেঞ্জ কিন্তু ওরা দিত, কিন্তু ওনারা কিন্তু প্রহরা থেকে বেরোতো না, ওটা নিয়েই তারা রাস্তায় থাকতো এবং বলতো রাজপথ আমাদের দখলে। তো এখন আমি ওইটাই বললাম যে আমি কোনো সরকারের কোনো চেঞ্জ দেখি না। এখন ওই সরকার এবং সরকারি দল একই কাজ করছে। তবে এখানে সরকারি দলটা কিন্তু এটা মাঝে মাঝে বুঝি না, মাঝে মাঝে মনে হয় এনসিপি, মাঝে মাঝে মনে হয় জামাত। আজকে আমি দেখলাম একটা জিনিস ভেরি ইন্টারেস্টিং, জামাতের লিডাররা তারা ঢাকার বাইরে যাবেন, ময়মনসিংহ যাবেন, আর কোথায় যাবেন দেখলাম। ওনারা রেলওয়ে বিভাগের কাছে আলাদা বগি চেয়েছেন যে আমরা ওখানে যাবো এবং ওখান থেকে ফিরবো। রেলওয়ে বিভাগ বগি দেওয়ার ব্যাপারে অনুমতি দিয়েছে, হ্যাঁ বগি দেওয়া যেতে পারে। তো বুঝি না মাঝে মাঝে এই জিনিসটা যদি বিএনপি চায়, বিএনপি কি দিবে? অথবা এই জিনিসটা যদি কোনো বামপন্থী দল চায় তাদেরকে দিবে সরকার? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দিবে না। এবং এই জিনিসটা এই জন্য বললাম যে আসলে সরকারি দল কোনটা বুঝি না, জামাত হতে পারে, এনসিপি হতে পারে, যদি বিএনপি পায় তাহলে ভালো। বিএনপি একটা স্লোগান, এখন তো নানান রকম অত্যাধুনিক স্লোগান আসছে, সেখানে বিএনপির একটা স্লোগান শুনি যে
এক বোতলের 2 সিপি জামাত আর এনসিপি এরকম স্লোগান শুনছি, মানে তাহলে কি দুটো একসাথে সরকারি দল হতে পারে? মানে বিএনপির যে ভাই এটা বিএনপি দাবি করছি, এটা বিএনপি দাবি করছে, স্লোগান নিয়ে কথা না বলা ভালো, কারণ স্লোগান নিয়ে বলে ওরা যদি স্লোগান নিয়ে কথা বলে তাহলে ওনাদেরও বিরুদ্ধে স্লোগান হচ্ছে। আমি তো এনসিপির অনেক স্লোগান শুনছি যে অনেকে তারেক রহমানকে বেইজ্জতি করা হয়েছে, বুঝছে তো। কারণ স্লোগানের কথা আমি মনে হয় অতটা গুরুত্ব না দিই, কিন্তু তারপরেও স্লোগানের বিষয়গুলো মানুষ তো শোনে। একটা কথা আমি বলি, আপনি শুনেন, আপনি আমাকে গালাগালি করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি কত অশ্লীল গালি দিলেন তার উপর কিন্তু আমার চরিত্র নির্ভর করবে না, বরঞ্চ তার উপর আপনার চরিত্র নির্ভর করবে যে আপনি কত অশ্লীল গালি দিতে পারেন। যে গালিটা আপনি উচ্চারণ করলেন, উচ্চারণ করার আগে ওই বিষয়বস্তুগুলো কিন্তু আপনার মাথায় ছিল, মাথার থেকে অনুমোদন নিয়ে সে আপনার মুখ দিয়ে বের হয়েছে। কাজেই যখন আপনি গালিটা উচ্চারণ করেন তখন আপনাকে লোকে জাজ করে, হয়তো অনেকে সাময়িক আনন্দ পায়, সাময়িক হাততালি দেয়, কিন্তু লং রানে যে আপনাকে লোকে জাজ করে। যারা এখন দেখবেন ইউটিউবে অশ্লীলতম কথাবার্তা বলে, এমন অশ্লীল কথাবার্তা বলে ভাই আমি আমার কল্পনারও বাইরে। ওই দেখি যে আপনার বিশেষ করে এই চ্যাম্পিয়ন তো আপনার ওই এই পেশে থাকে ওই ভদ্রলোক, কি সব কথাবার্তা বলেন, তো উনি যেগুলো বলেন এর মাধ্যমে লোকে উনাকে জাজ করে যে এই লোকটা কি বলতে পারে, মানে এই লোকটা কি চিন্তা করতে পারে, সুযোগ পেলে এই লোকটা কি করতে পারে, এইগুলি তারা চিন্তা করে। কাজে এইগুলি নিয়ে আলোচনা যত আপনি কম করবেন তত আপনি নিরাপদ থাকবেন, যে অন্তত পক্ষে এখান থেকে তো বাঁচি, তাই না? এই যে নিরাপদে চলে আসাটা, এটাকে আসলে কিভাবে আপনি বিশ্লেষণ করবেন, এটা সম্পর্কে কি বলবেন? কারণ এনসিপি বলছেন তাদের নেতারা বীর, এদিকে এরকমও বলা হচ্ছে যে ইঁদুরও এরকম গর্তে এভাবে পালায় না, মানে এত নিঃশব্দে। দেখেন একটা জিনিসকে আমি বলি আপনাকে, ওরা যেভাবে এসেছে এখানে কোনো বীরত্ব নাই, এখানে হয়তো বীরত্ব খোঁজার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। মানুষ দেখেছে, মানুষ তখনই সিদ্ধান্ত নিয়েছে, তারা যেটা করেছে সেটা করেছে, এবং আবার তারা যেটা করেছে এটাই স্বাভাবিক ছিল। ওই হইচয়ের মধ্যে আপনি কি করবেন? ওই বিকচিতে আর বুকচাতে আর দাঁড়ায় থাকবেন, আপনার পাবলিক গণপিটুনি খাবেন, তো ওনাদেরও তো বাঁচতে হবে, বেঁচে চলে আসেন। খুবই স্বাভাবিক মানবিক আচরণ তারা করেছেন, তারা যেটা করেছেন এটাও স্বাভাবিক, তাদেরকে যারা মুক্ত করে নিয়ে এসেছে তাদের কাজটা স্বাভাবিক। এখানে কোনো বীরত্ব খোঁজারই কোনো প্রয়োজন নেই, এখানে বীরত্ব অথবা কাপুরুষতা কোনোটাই খোঁজার কোনো দরকার নেই। হ্যাঁ, যারা খুঁজছেন তারা কেন খুঁজছেন? তারা এটা বলতে চাচ্ছেন যে আপনি তো আসলে এই জিনিসটাই, তা আপনি কেন আগে বড় বড় কথা বলেন? এটা শেখ হাসিনার ক্ষেত্রে প্রযোজ্য, ওনাদের ক্ষেত্রে প্রযোজ্য। বড় বড় কথা বলার তো কোনো দরকার নাই। আমাকে যদি মারতে আসে কেউ, আমি কি বুক চেতে দায় থাকবে, মারো আমার মারো বলবো, আমি দৌড় দিব? এটা যে স্বাভাবিক মানবিক প্রবৃত্তি, তাহলে এটা তো হবে। এখানে বীরত্ব খোঁজারও দরকার নাই, আর দৌড় দিলে সে কাপুরুষ হয়ে গেল, আমি সেটাও মনে করি না। ফেসবুক পোস্টে কিছু নিয়ে কথা বলছি, সার্জিস আলমের একটা পোস্ট তিনি বলছেন যদি এখান থেকে ফিরি মুজিববাদের কবর রচনা করেই ফিরবো। মানে মুজিববাদ নিয়ে কথা বলছিলাম, আপনি বলছিলেন যে বাদী আসলে এটির কোনো অস্তিত্ব নেই, কিন্তু আসলে কবর রচনা করেই ফিরবেন এখান থেকে যদি ফেরেন। সেই কবর রচনা আর কি কিছু হলো? ওনারা ছায়ার বিরুদ্ধে যুদ্ধ করছেন, জাস্ট ছায়ার বিরুদ্ধে যুদ্ধ করছেন। আওয়ামী লীগের লোক কমবে না, ওনাদের এই সমস্ত আচরণের কারণে আওয়ামী লীগের যারা সমর্থক আছে, আওয়ামী লীগের যারা কর্মী আছে, তারা কেউ এনসিপিতে জয়েন করবে না, আওয়ামী লীগ ত্যাগ করবে না, বরঞ্চ তারা সুসংগঠিত হবে। কাজে ওনাদের আসলে যুদ্ধ করছেন ছায়ার সঙ্গে, যে যুদ্ধের কোনো ফল নাই, এবং এমন একটা বিষয়ে যুদ্ধ করছেন যার কোনো প্রতিবাদও নাই। কে প্রতিবাদ করবে? মুজিববাদী তো নাই, মুজিববাদ কোথেকে আসবে ভাই? এনসিপির বর্তমান যে স্ট্রেংথ, যদি তাদের সঙ্গে সরকার না থাকে তারা কারোর সঙ্গে লড়াই করা উপযুক্ত না, জামাতের সঙ্গেও না, বিএনপির সঙ্গেও না, এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গেও না, নিষিদ্ধ ঘোষিত না মানে কার্যক্রম নিষিদ্ধ আর কি, ওদের সেই শক্তি না। এবং আমি খুব আতঙ্কিত বোধ করি ওদের জন্য, বিশেষ করে এই ছেলেগুলোকে আমি পছন্দ করি, আমি ওদের জন্য আতঙ্কিত বোধ করি এই কারণে ওরা বিভিন্ন জনকে যেভাবে খেপিয়ে তুলছে। যদি এই সরকার না থাকে, এটা ফেব্রুয়ারিতে হোক অথবা এপ্রিলে হোক, কোনো না কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট তো আসবে না? যে গভর্নমেন্ট আসবে, আপনি কি মনে করেন সেই গভর্নমেন্ট এই ইউনুস সরকার যেভাবে তাদেরকে প্রোটেকশন দেয় সেভাবে প্রোটেকশন দেবে? মনে করেন প্রোটেকশন দেবে না। তখন এদের কি অবস্থা হবে? মানে এটা চিন্তা করে মাঝে মাঝে আতঙ্কিত বোধ করি। এরা তো প্রোটেকশন ছাড়া 10 কদম যাওয়ার যোগ্যতা নাই তাদের, এবং এটা তারা মিস ইউজ করতেছে। মানে আমি বলি যে দিন তোমার মাত্র 2 মাসের জীবন না, জীবন তো দীর্ঘ। আমি সবসময় তো বলি যারা পলিটিক্যাল পার্টির নজর থাকবে সামনের দিকে ভাবেন আপনারা কি চান, কোথায় যাবেন, দেশটাকে কোথায় নিয়ে যাবেন, জনগণের জন্য কি। আপনি বলছেন যে সামনের দিকে মানে 10 কদম হাঁটার যোগ্যতা, সামনে পলিটিক্যাল পার্টি আসলে রাজনৈতিক সরকার গঠিত হলে তখন কি হবে এই ছেলেগুলার? আমি দেখছিলাম ফরহাদ মাজহার একটা
এই বছরেরই সম্ভবত ফেব্রুয়ারি বা কোনো এক সময় তিনি বলছিলেন যে জুলাই সনদ হতে দিল না ডক্টর ইউনূস সরকার, এর দায় নিতে হবে ডক্টর ইউনূসকে, কারণ এরপরে আওয়ামী লীগ বিএনপি যেই আসুক এই ছেলেদেরকে বাঁচতে দেবে না। মানে জুলাই সনদ হলে কি এদের বাঁচার কোনো বিশেষ জায়গা তৈরি হতো? মানে আপনি যে সংখ্যাটা করছেন সেই সংখ্যা কেটে যেত, এরকম কিছু আছে কি? আমি ছাত্র জীবন থেকে ফরহাদ নাদারকে চিনি। আমরা যখন স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট, তখন উনি বড় নেতা, তখন উনি মাত্র বিদেশ থেকে ফেরত আসছেন এবং খুব ঝকঝকে একজন ব্যক্তি, সুন্দর কবিতা লেখেন, অনেক কিছু করেন। ওনার দু একটা মিটিং করার শোনার পর আমার কাছে মনে হয়েছে যে ওনাকে অনুসরণ করা খুব কঠিন। আমার কাছে মনে হয়েছে, আমি হয়তো গৃহী টাইপের লোক, অত বুঝি না, আমার কাছে মনে হয়েছে। তারপরে বয়স আমারও বাড়ছে, ওনারও বাড়ছে, আমার কাছে এখনো ওনাকে একজন বিভ্রান্ত ব্যক্তি মনে হয়। আমার কাছে মনে হয় উনি যে সমস্ত কথাবার্তা বলেন বাংলাদেশের প্রেক্ষিতে, সেগুলো আসলে মানে আপনার প্রয়োগ করা যায়, প্রয়োগযোগ্য নয়। উনি কিছু কিছু ক্ষেত্রে হিপোক্রেসি ওনার মধ্যে আছে। উনি একদিকে ইংলিশ সরকারের সমালোচনা করেন, আবার এই সরকার নিজের বউরে পাঠিয়ে রাখছেন, নিজের বউ একজন উপদেষ্টা, উনি এটাও করেন ওটাও করেন। রাতে বেলা তো বসে দেখা হয়, কি বলেন তাকে তোমরা পারছো না, বলেন এগুলো, বলেন তো না। এগুলি বলে লাভ নাই, এগুলো লোকে এক ধরনের মানে মাঠ গরম করে বলতেছেন, উনি বলতেছেন। তো উনি যেগুলো বলতেছেন সেগুলো তো বাস্তবায়ন হচ্ছে না, এবং উনি এরপরে কি করবেন উনি জানেন না, উনি এরপরে কি করবেন। কাজে এগুলি মানে ওনার তো বড় মাপের লোক, তো অত ছোট মানুষ, অত কিছু বলা আমাদের জন্য উচিত না ওনাদের জন্য।